প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পটি নিয়ে বিস্তারিত লাইন ধরে ধরে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং সুমিত টিউটোরিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে একদমই ভুলো না। চলো আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি। গল্পের প্রতিটি লাইন ধরে ধরে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ফলো করবে, তাহলে বিষয়টি জলের মতো করে বুঝে যাবে। কি বলছে? পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জনা ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যে তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। অর্থাৎ প্রথমেই একটি থানার কথা দেখলাম আমরা, অর্থাৎ পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনকে বাংলায় বলে থানা। বলছে পুলিশ স্টেশনে কি বলছে যে জনাক ছয়েক বাঙালি তারা মোটঘাট লইয়া বসিয়া আছেন এবং ওখানে পুলিশ ইন্সপেক্টর জগদীশবাবু তাদের তল্লাশি করছেন। বলছে শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ আছে তাহাকে একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে, অর্থাৎ 6 জনের মধ্যে একজনকে তার সন্দেহ হয়েছে, তাকে একটি ঘরে আটকা রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর বর্মা অয়েল কোম্পানির তেলে খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। তো এই 6 জনই কোথায় কাজ করে? উত্তর বার্মা অয়েল কোম্পানিতে তারা কাজ করে। সেখানে জল হাওয়া তাদের সহ্য না হওয়ায় তার চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। অর্থাৎ সেখানে জল আবহাওয়া তাদের সহ্য হচ্ছে না, তার জন্য তারা কোথায় চলে এসছে? রেঙ্গুনে। তাহলে প্রথমে আমরা 6 জনের পেলাম। সেই 6 জন থানার মধ্যে কোনো সন্দেহবশত পুলিশ তাদের অ্যারেস্ট করেছে, থানার মধ্যে আটকে রেখেছে, এবং তারা গুটিসুটি হয়ে পুলিশের ভয় গুটিসুটি হয়ে বসে রয়েছে। তাদের মধ্যে একজনকে বিশেষভাবে পুলিশ ইন্সপেক্টরের সন্দেহ হয়েছে, সে তাকে আলাদা ঘরে আটকে রেখেছে। সেই পুলিশ ইন্সপেক্টরটাকে জগদীশবাবু। বলছে তাহলে এই 6 জনে কোথায় কাজ করে? বার্মা অয়েল তেলের কোম্পানিতে কাজ করে। সেখানে জল আবহাওয়া সহ্য না হয় তারা সেখান ছেড়ে কোথায় চলে এসেছে? রেঙ্গুনে। ইহাদের নাম ধাম বিবরণ লইয়া সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। তাহলে ওদের মধ্যে 6 জনের মধ্যে একজন ছিল কে? সব্যসাচী মল্লিক। তাই তাকে কার সামনে হাজির করা হলো? নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। নিমাইবাবুটিকে? নিমাইবাবু থানার পুলিশ একজন কর্তা। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং। এবার লোকটির বর্ণনা বলছে, এই লোকটির বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ফলো করবে এখান থেকে বেশি করে। বলছে লোকটি অত্যন্ত ফর্সা, রোদে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32 অধিক নয়। এখানে বয়সটা পরীক্ষা আসবে যে নিমাইবাবুর বয়স কত, তোমরা কত বলবে? সব্যসাচী মল্লিকের বয়স কত? অ্যান্সার 30 থেকে 32 বছরের অধিক নয়। কিন্তু ভাই রোগা দেখাইল, একটু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বলছে সহসা আশঙ্কা হয় সংশয়ের মেয়াদ বোধ হয় বেশি দিন নাই। অর্থাৎ তার এত রুগ্ন চেহারা আর এতই তাকে রোগাজীর্ণ দেখাচ্ছিল, মনে হচ্ছিল সে আর বেশি দিন এই সংশয় নেই, অর্থাৎ বেঁচে থাকবে না। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহ মনটা দ্রুত বেগে ক্ষয়ের দিক ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহহীন, এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অর্থাৎ লোকটির বর্ণনা দেয় যেন বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাকে আছে, ভয় হয়। এখানে বলছে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোর প্রয়োজন। ইহারা কোনো অতল তলে তার ক্ষীণ প্যান্টটুকু লুকানো আছে। মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস পায় না। অর্থাৎ লোকটির কাছে মৃত্যু যেন প্রবেশ করতে সাহস পায় না। লোকটির জরাজীর্ণ চেহারার বর্ণনা তোমরা দেখলে, যে লোকটি কেমন জরাজীর্ণ চেহারার বর্ণনাটা এখান থেকে একটু পড়বে তোমরা। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া, তাহলে অপূর্বকে? অপূর্ব এখানে আরেকটি চরিত্র। সে অপূর্ব এই পুলিশ কর্তা নিমাইবাবুর কি বন্ধুর ছেলে অপূর্ব। সে অপূর্ব থানায় এসেছিল আজকে কোনো একটি অভিযোগ জানাতে। তাই বলছে অপূর্ব মুগ্ধ হইয়া সেদিক চাইয়াছিল। সহসা নিমাইবাবু তার বেশভূষা বাহার পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া
দৃষ্টি আকর্ষণ করিয়া সাহায্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এই যে লাইনটা বললাম, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, অত্যাধিক গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা তোমরা দাগিয়ে রাখতে পারো। এখান থেকে তোমাদের 100% পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? অর্থাৎ পুলিশকর্তা অপূর্বকে জিজ্ঞাসা করছে। এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছেদ প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তার বলছে মাথার সম্মুখ দিকে বড় বড় চুল। অর্থাৎ লোকটি দেহের বিবরণ ছাড়াও বলছে আর কিছু বর্ণনা বলছে, দেখি মুখের সম্মুখে বড় বড় চুল, ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। বলছি এমনি ছোট করে ছাঁটা মাথার চেরা স্মৃতি, অপাবৃত তৈল নিঃসিক্ত কঠিন রুগ্ন বলছে কেশ হইতে নিদারুণ নেবুর তলের গন্ধে ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু। অর্থাৎ লোকটি মাথায় এমন তেল দিয়েছে, ঘাড়ের দিকে তার চুল ছাঁটা, মাথায় এমন তেল দিয়েছে যাতে গন্ধে থানাশুদ্ধ লোক আর দাঁড়াতে পারছে না। এবং পরনে রয়েছে কি জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট হইতে বাগাগা একটা রুমালের কিছু অংশ যেন দেখা যাচ্ছিল। উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে বলছে বিলাতি মিলে কালো মকমল পায়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে তার আবার লাল ফিতে দিয়ে বাঁধা। অর্থাৎ পায়ে পড়েছে কি ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পাংশ। অর্থাৎ পড়েছে কি বার্নিশ করা একটা পাংশ। বলছে তলাটা মজবুত টিকসই করিতে, বলছে টিকসই করিতে আগোড়া লোহার নাল দিয়ে বাঁধা, এবং পায়েরটি বার্নিশ করা পাংশ পড়েছে, তার আবার লোহার নাল দিয়ে যেন শক্ত করে বাঁধা আছে, যদি ছিঁড়ে না যায় বা খুলে না যায়। হাতে একগাছি হরিণের শিঙের হাতল, দেয়া বেতের ছাড়ি। কয়েকদিনের জাহাজে ধকলে সমস্ত নোংরা হইয়া উঠেছে। ইহার আপাদমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত। আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ অপূর্ব নিমাইবাবুকে বলছে, কাকাবাবু, আপনি যাকে খুঁজছেন সে এ ব্যক্তি নয়, আমি আপনার এই লোকটির হয়ে জামিন হতে পারি, অর্থাৎ আমি গ্যারান্টি দিতে পারি এই লোকটি সে লোক নয়। কারণ লোকটির যা বেশভূষাটা কি, যদি বলে তার বেশভূষার পরিচয় দাও, তাহলে মাথার কানের দিকে চুল ছাঁটা, চেরা স্মৃতি, তেল এমন দিয়েছে থানায় লোক টিকতে পারছে না, এবং কি তার জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরা, বুক পকেট থেকে একটি বাঘা একটা রুমাল দেখা যাচ্ছিল, এবং তার বিলাতি মকমলের পায়ের সূক্ষ্ম শাড়ি পরে রয়েছে, পায়ে সবুজ জুতো, সবুজ ফুল মোজা, তারপর লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পানসু, তারপর তার দিয়ে বাঁধা। এরকম একটা লোক কোনো মতেই যেন আপনি যাকে খুঁজছেন সে হতে পারে না। তার গ্যারান্টিকে নিল অপূর্ব। নিমাইবাবু চুপ করে রইলেন। অপূর্ব কহিলেন, আজ যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। অর্থাৎ আপনি যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কোনো মতেই এই ব্যক্তি হতে পারে না। নেহরু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মাহাপাত্র। তাহলে বলছে তোমার নাম কি হে? সে বলল গিরিশ মাহাপাত্র। সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্র। বলছে একদম মহাপাত্র? তুমি তেলের খনিতে কাজ করেছিলে না? এখন রেঙ্গুনে থাকবে? তোমার বাস্ক বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাগ ও পকেটে কী আছে? ট্যাগ বলতে কোমরে গুজে রাখা। বলছে তোমার ট্যাগ ও পকেটে কী আছে? তার ট্যাগ হইতে একটা টাকা ও গন্ডা ছক পয়সা বাইর হইল। এখানে প্রশ্ন আসবে তার ট্যাগ হতে কী পাওয়া গেছিলো। তার ট্যাগ হতে কি একটি টাকা ও গন্ডা ছক পয়সা বাইর হইল। পকেট হইতে একটি লোহার কম্পাস। পকেট থেকে কী কী পাওয়া গেছিলো প্রশ্ন হবে যে লোহার কম্পাস, মাপ করিবার একটি কাঠের ফুটুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটি গাঁজা কলিকা বাইর হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, নিমাইবাবু কাকে বললেন? সেই গিরিশ মহাপাত্রকে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলে, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম। অর্থাৎ এখানে কার সাথে কথোপকথন হচ্ছে? গিরিশ মহাপাত্র আর নিমাইবাবুর সাথে। বলছে নিমাইবাবু বলল, তাহলে তুমি যখন গাঁজাই খাও না, তাহলে তোমার পকেটে এটা আসলো কীভাবে? গিরিশ মহাপাত্র বলল, আগে পথে কুড়িয়ে পেয়েছি, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ,
কিরূপ সদাশয় ব্যক্তি, অর্থাৎ জগদীশ বাবু আরেকজন পুলিশ কর্তা, সে যখন ঘরে প্রবেশ করলো নিমাইবাবু তাকে জগদীশবাবুকে বলল, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি নেই, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটাকে কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কইলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমার বিদ্যমান বাবা, বললেই পারতে খাই। অর্থাৎ তার চেহারা বেশভূষা দেখে মনে হচ্ছে সে গাঁজা খায়, তাই যখন সে বলছে আমি গাঁজা খাইনি, অন্যের কারো কাজে লাগে তার জন্য তুলে রেখেছি, তখন সে বলল, না তুমি নিজে গাঁজা খাও বললেই পারতে, কিন্তু কয়েকদিন বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথা শোনো। অর্থাৎ বলছে আমার কথা শোনো, আর বেশ কয়েকদিন বা বাঁচবে, গাঁজা আর খেও না। মহাপাত্র মাথা নাড়িয়ে অস্বীকার করিলে বলল, আগে না মায়েরই খাইনি। অর্থাৎ সে বলছে না আমি খাইনি, সে দিব্যিতে বলল না আমি খাইনি, তবে ইয়ারা বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, অর্থাৎ কেউ যদি তৈরি করে দিতে বলে তাহলে আমি দিই, এই মাত্র, নইলে নিজে খাইনি। অর্থাৎ সে গাঁজা খায় না, কাউকে গাঁজা তৈরি করে দিতে পারলে বা বললে সে দেয়। জগদীশবাবু চটিয়া উঠিয়া কইলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাই না। অর্থাৎ জগদীশবাবু পুলিশ কর্তা খুব রেগে গেল, বলল নিজে খাই না পরকে সেজে দি, যেন দয়ার সাগর, মিথ্যেবাদী কথাকার। এই বলে ধমকালেন কাকে? জগদীশবাবু সেই গিরিশ মহাপাত্রকে। অপূর্ব কইল, বেলা হয়ে গেল, আমি এখন চললুম কাকাবাবু। অর্থাৎ অপূর্ব নিমাইবাবুকে বলল, বেলা হয়ে গেছে, আমি এখন চললাম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া কইল, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো গিরিশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইল, কইল, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় শহরে আর কিছুদিন নজর রাখা দরকার, রাতে মেল ট্রেনটির প্রতি একটু দৃষ্টি রেখো। অর্থাৎ একে ছেড়ে দিলেও রাতে একটু নজর রেখো মেল ট্রেনটির প্রতি, কেন যা দিনকাল পড়েছে যেন কিছুই আর নিশ্চিত নেই, তাই একটু নজর রাখো। সে যে বার্মা থেকে এসেছে সব খবর সত্য। জগদীশ কইল, তা হতে পারে, কিন্তু জানোয়ারটাকে ওয়াচ করা দরকার। জানোয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? সেই গিরিশ মহাপাত্রকে বলছে, একে ওয়াচে রাখা দরকার, ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলে গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। বড়বাবু হাসিতে লাগিল। অপূর্ব পুলিশ স্টেশনে হইতে বার হইয়া আসিল। প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ চাটাই চড়ানো বিছানা বান্ডিল বগলে চাপিয়া ধরিয়া মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে এত বড় সভ্যচারী ধরা পড়িল না, এত বড় সভ্যচারী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্য সৌভাগ্য অপূর্ব মনে যেন অগ্রাহ্য করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামড় হইতে শুরু করিয়া সন্ধ্যা স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলি বাধা পাইল না। বলছে কিন্তু ঠিক যে ভাবিতে লাগল তার নির্দেশ নাই, অথচ চোখ কান বুদ্ধি তার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন তিনি বিচ্ছিন্ন হইয়া কোনো এক নির্দিষ্ট অদৃষ্ট অপরিজ্ঞিত রাজদ্রোহী চিন্তাতে ধ্যানস্থ হইল। এ অত্যন্ত অন্যমনস্ক তলওয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? অর্থাৎ আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন কিনা তাও তাকে জিজ্ঞাসা করা হলো। কই না, বাড়ির সব খবর ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, যতদূর জানি সবই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্রে জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সন্নিধান অনুরোধ করেছে, যতদিন তার মা কিংবা বটির কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া উপস্থিত হবে না ততদিন সে তার যৎসামান্য আহারাদির ব্যবস্থা সে করবে। অপূর্ব রাজি হইয়াছিল। অবশ্যই একজন ব্রাহ্মণ পেয়াদা সকলে বাইর মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করিতে হইবে। অপূর্ব রাজি হইয়াছিল, কিন্তু অবশ্যই একজন ব্রাহ্মণ পেয়াদা সকল বাইর আনিল। পাশের ঘরটায় ভোজ্যবস্তুগুলি যখন সাজিয়া দিল, তখন আজ এই অংশটুক পড়ালাম। তোমাদের গল্পটা অনেকটা বড়, তাই প্রথম পার্ট এটুক পড়ালাম, দ্বিতীয় পার্টটা তোমাদের নেক্সট দিন আমি আবার পড়িয়ে দেবো। তাই দ্বিতীয় পার্টের জন্য তোমরা পরবর্তী ভিডিওটাকে ফলো রাখো।